ওকে, তাহলে আমরা আজকে শুরু করছি। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ভেরিয়েশন। আগের দুটো বা তিনটে ক্লাসে আমরা করেছি, রেশিও করেছি, প্রপোর্শন করেছি এবং তাদের প্রবলেমস নিয়ে কিছু প্রবলেমসগুলো আলোচনা করেছি। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেরিয়েশন। ওকে, ভেরিয়েশন মূলত দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন, এবং আরেকটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। কাকে বলবো ডিরেক্ট ভেরিয়েশন, কাকে বলবো ইনভার্স ভেরিয়েশন, বলছি আস্তে আস্তে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন। কাকে বলবো ডিরেক্ট ভেরিয়েশন? ধরলাম আমার কাছে দুটো কোয়ান্টিটি আছে। একটা কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি এ, একরকম কোয়ান্টিটি, আর একটা আছে কোয়ান্টিটি বি। দুই রকম কোয়ান্টিটি আছে আমার কাছে। যদি দুই রকম কোয়ান্টিটি নিজেদের মধ্যে রিলেশন এমন থাকে, যদি কোয়ান্টিটি এ প্রথম কোয়ান্টিটিটা ইনক্রিজ করে বেড়ে যায়, তাহলে যদি সেকেন্ড কোয়ান্টিটিটাও ইনক্রিজ করে, প্রথম কোয়ান্টিটি বাড়লে সেকেন্ড কোয়ান্টিটিটাও বাড়ছে, বা প্রথম কোয়ান্টিটিটা যদি ডিক্রিজ করে কমে যায়, তার সাথে যদি সেকেন্ড কোয়ান্টিটিটাও ডিক্রিজ করে কমে যায়, তাহলে আমরা বলি যে এই দুটো কোয়ান্টিটি ডিরেক্ট ভেরিয়েশনে আছে। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, যে একটা ধরো কার মুভ করছে, আ মুভিং কার, এ মুভিং কার উইথ কনস্ট্যান্ট স্পিড। একটা কার মুভ করছে যার স্পিডটা কনস্ট্যান্ট, মানে স্পিড চেঞ্জ হচ্ছে না, যে স্পিডে চলছে সেই স্পিডে চলে যাচ্ছে। এইরকম অবস্থাতে তার দুটো কোয়ান্টিটি হবে, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে টাইম। দেখো, এই দুটো কোয়ান্টিটির মধ্যে টাইম যতটা বাড়বে ডিস্টেন্সও ততটাই বাড়বে, তাই না? 1 ঘন্টায় 1 আওয়ারে যদি কারটা 20 কিলোমিটার রান করে, এবার এই টাইমটাকে আমি ইনক্রিজ করছি। যদি 2 আওয়ার চলে কারটা, তাহলে এখানে ডিস্টেন্সও বেশি হবে, 40 কিমি হবে। তাহলে দেখো, টাইম যখন ইনক্রিজ হচ্ছে তখন ডিস্টেন্সটাও ইনক্রিজ হচ্ছে। এই ফার্স্ট পার্টটা হলো টাইম ইনক্রিজ করলে ডিস্টেন্সও ইনক্রিজ করছে। আবার এইটাই যদি 1 আওয়ার না চলে, যদি তার থেকে কম চলে, যদি এটা 1 আওয়ার না চলে, যদি ধরো 30 মিনিটস চলে, যদি এটা 30 মিনিটস চলে, মানে টাইমটা এক্ষেত্রে কী হলো, টাইমটা কমে গেল, ডিক্রিজ করলো, তাহলে ডিস্টেন্স কত হবে তখন? সেই সময় ডিস্টেন্সটাও 20 কিমি থাকবে না, 20 কিমি থেকে করে যাবে, কমে কত হবে? 10 কিমি হবে। তাহলে তখন ডিস্টেন্সটাও কমে গেল। মানে টাইম যদি ডিক্রিজ করে তাহলে ডিস্টেন্সও ডিক্রিজ করছে। সো একটা কোয়ান্টিটি যদি ডিক্রিজ করে তাহলে অন্য কোয়ান্টিটিও ডিক্রিজ করছে। এই রকম যদি দুটো কোয়ান্টিটির মধ্যে আমরা রিলেশন পাই, তাহলে সেই রিলেশনটাকে বলে বা সেই ভেরিয়েশনটাকে বলে হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন, সমানুপাতিক বাংলায় বলে। তাহলে যদি দুটো কোয়ান্টিটি এইরকম হয় যে একটা ইনক্রিজ করলে অন্যটাও ইনক্রিজ করে, বা একটা ডিক্রিজ করলে অন্যটাও ডিক্রিজ করে, তাহলে সেই রকম দুটো কোয়ান্টিটির ভেরিয়েশন বা সেই রকম দুটো কোয়ান্টিটির রিলেশনকে বলে ডিরেক্ট ভেরিয়েশন। একটা এক্সাম্পল দিই, দেখো। ফর এক্সাম্পল, ধরো প্রোডাক্ট আছে অ্যান্ড প্রোডাক্টের কস্ট আছে। এটা নাম্বার অফ প্রোডাক্ট করি, নাম্বার অফ প্রোডাক্ট অ্যান্ড তার কস্ট, এরকম দুটো ধরো কোয়ান্টিটি আছে। এইবার যদি নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ করে তাহলে তার কস্টও ইনক্রিজ হবে। দেখো,
আমি বললাম যে একটা পেন আছে, একটা পেনের কস্ট হচ্ছে 10 রুপিস। আমি ইনক্রিজ করলাম, প্রথমে আমি চললাম 5টা পেন, 5টা পেন্স নিলাম। যদি একটা পেনের দাম ₹10 হয়, তাহলে 5টা পেনের দাম কত হবে? ₹50 হবে। তাহলে দেখো, নাম্বার অফ প্রোডাক্ট এটা যখন ইনক্রিজ করছে, নাম্বার অফ প্রোডাক্ট যখন ইনক্রিজ করছে, তখন কস্টও ইনক্রিজ হচ্ছে। এবার করলাম কি, আমি নাম্বার অফ প্রোডাক্ট কমিয়ে দিলাম। আমি ধরো এখানে এসেছি, 5টা পেনের দাম 50 টাকা, আমি ধরো এখানে করলাম 3টে পেনের দাম 3 পেন্স। তাহলে 5 থেকে কমলো, প্রোডাক্ট 3 হলো, তাহলে নাম্বার অফ প্রোডাক্ট ডিক্রিজ করলো, তখন তার কস্ট কত হবে? তার কস্ট হবে কত? 30 রুপিস। তাহলে কস্টটাও ডিক্রিজ করছে। তাহলে একটা কোয়ান্টিটি ইনক্রিজ করলে অন্য কোয়ান্টিটিও ইনক্রিজ করছে, একটা কোয়ান্টিটি ডিক্রিজ করলে অন্য কোয়ান্টিটিও ডিক্রিজ করছে। এইরকম যদি দুটো কোয়ান্টিটি পাই, তাহলে তাদের ভেরিয়েশনকে আমরা বলবো কি? এদের ভেরিয়েশন বলবো আমরা ডিরেক্ট ভেরিয়েশন। সো দিস টু রিলেশন, দিস টু কোয়ান্টিটিস আর ইন ডিরেক্ট ভেরিয়েশন। আমরা বলবো কি? আমরা বলবো দিস two quantities are in direct variation। বাংলায় বলি সমানুপাতিক সম্পর্ক। এই দুটো যে রাশি আছে, এই দুটোর রাশির সম্পর্কটা কেমন? সমানুপাতিক। একটা বৃদ্ধি হলে অন্যটাও বৃদ্ধি পায়, একটা হ্রাস পেলে অন্যটাও হ্রাস পায়। ঠিক আছে? তাহলে আগের যে এক্সাম্পলটা দিলাম, এই যে কার দিয়ে যে এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলটা দিয়ে আমি একটু লিখে দিচ্ছি যে কী করে আমরা ডিরেক্ট ভেরিয়েশনটাকে লিখব। তাহলে এটাকে লিখবো কী করে? আমরা লিখবো হচ্ছে এইভাবে, যে এটা লিখি হচ্ছে হাউ টু রাইট how to express direct variation mathematically। কী করে ম্যাথামেটিক্যালি আমরা ডিরেক্ট ভেরিয়েশনকে রিপ্রেজেন্ট করব? কী করে করব? আমি বললাম যে when speed is constant, when speed is constant, যখন স্পিড আনচেঞ্জ থাকছে, স্পিড পরিবর্তন হচ্ছে না, তখন ডিস্টেন্স ভেরিজ অ্যাজ, এই চিহ্নটাকে ইউজ করব, টাইম। ডিস্টেন্স ভেরিজ অ্যাজ টাইম। এই যে চিহ্নটা আমি লিখলাম, এই যে চিহ্নটা আমি লিখলাম, এই চিহ্নটাকে বলে হচ্ছে ভেরিজ অ্যাজ। ভেরিজ অ্যাজ চেঞ্জ হয়, ভেরি করছে, বা এটাকে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশনও বলে। কি বলে? কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, এই চিহ্নটাকে বলে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। আর এই যে ডিস্টেন্স অ্যান্ড টাইম, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন আছে। তো সবসময় ওয়ার্ড দিয়ে লিখবো না, ডিস্টেন্স পুরো ওয়ার্ড লিখবো না, টাইম পুরো ওয়ার্ড লিখবো না, আমরা এটাকে শর্ট ফর্মে লিখি। আমরা শর্ট ফর্মে লিখি হচ্ছে ডি ফর ডিস্টেন্স, ভেরিজ অ্যাজ টি, টি ফর টাইম, এটা আমরা লিখি। আর এইখান থেকে এই যে ভেরিজ অ্যাজ বা কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, এই চিহ্নটা যখন ওঠে, তখন এখানে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যায়। এটা ইকুয়ালস টু হয় ডি ইকুয়ালস টু কে, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে কে ইন্টু টি, যেখানে আমরা পাশে লিখে দেবো হোয়ার কে ইজ আ কনস্ট্যান্ট। ওকে, এইভাবে আমরা ডিনোট করি ডিরেক্ট ভেরিয়েশনকে। ওকে, এটা যখন পড়াচ্ছিলাম আমি, তখন স্বর্ণদ্বীপের একটা কোয়েশ্চেন ছিল যে আমরা এই যে ভেরিজ অ্যাজ চিহ্নটা যখন আমরা অমিট করছি, তার বদলে যখন ইকুয়ালস সাইন ইউজ করছি, তখন কেন একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব? তো এটা একটু পরের পেজে বোঝাচ্ছি একটু। ওকে, দেখো আমি যে একটু আগে লিখলাম যে ডি ভেরিজেস টি, ডি ভেরিজেস টি মানে কি? মানে কি ডিস্টেন্স এবং টাইম, এই যে দুটো কোয়ান্টিটি আছে, এই দুটো কোয়ান্টিটি চেঞ্জ হয় কী করে? একটা ইনক্রিজ করলে অন্যটাও ইনক্রিজ করবে,
একটা ডিক্রিজ করলে অন্যটাও ডিক্রিজ করে, মানে যদি ডি ইনক্রিজ করে তাহলে টাইমও ইনক্রিজ করবে, আর যদি ডি ডিক্রিজ হয়, ডিস্টেন্স যদি ডিক্রিজ হয় তাহলে টাইমও ডিক্রিজ হবে, বা উল্টোটাও, টাইম ইনক্রিজ করলে ডিস্টেন্স ইনক্রিজ হবে, টাইম ডিক্রিজ হলে ডিস্টেন্সও ডিক্রিজ হবে, এরকম। এরা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশনে আছে। তো দুটো কোয়ান্টিটি ডিরেক্ট ভেরিয়েশনে আছে, তার মানে কি অ্যাকচুয়ালি? হোয়েন টু কোয়ান্টিটিস আর ইন, লিখে দিচ্ছি, হোয়েন টু কোয়ান্টিটিস are in direct variation, it means, তার মানে হচ্ছে যে এই দুটো কোয়ান্টিটির যে ভ্যালুগুলো আছে, এই যে ডি এর কিছু ভ্যালু আছে, আর টাইমেরও কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো নিয়ে যদি আমরা রেশিও তৈরি করি তাহলে এই দুটোর রেশিও একটা, সেই রেশিওগুলোর মান সবসময় কনস্ট্যান্ট হবে, রেশিওগুলোর মান আনচেঞ্জ থাকবে। It means the values of the two quantities always maintain a constant ratio। মানে কি এই লাইনটার মানে কি? এই যে আমি বললাম যে ডি ভ্যারিজেস টি, তাহলে এইখানে ডিস্টেন্স যদি 2 কিলোমিটার হয় তাহলে টাইম হচ্ছে কত বললাম? ধরো আমি টাইম বললাম 2 আওয়ার। আবার করলাম কি, এই টাইমকে আমি 3 টাইমস করছি, মানে এটাকে আমি 3 টাইমস করলাম 2 আওয়ার যদি করি, তাহলে এটাকে যদি আমি 3 টাইমস, এটাকে এইভাবে লিখি, যে টাইমটাকে আমি করলাম কি, আমি এটাকে 3 টাইমস মাল্টিপ্লাই করছি, তাহলে 3 টাইমস যদি 2 আওয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্সও কত হবে? ডিস্টেন্সও হবে এই 3 টাইমস অফ 2 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটা হবে 6 কিলোমিটার, আর এক্ষেত্রে টাইমটা হচ্ছে 6 আওয়ার। দেখো আমি যদি প্রথমটার রেশিও নিই, তাহলে প্রথম রেশিও কত হবে? যদি রেশিও কাদের নিব, দেখো দুটো কিন্তু ডিফারেন্ট কোয়ান্টিটি, এদের আদতে রেশিও নিতে পারি না। একটা ডিস্টেন্স কিলোমিটারে আছে, একটা টাইম আওয়ারে আছে, এদের কিন্তু রেশিও আমরা নিতে পারি না। আমি বলছি কি, এদের ভ্যালুগুলোর যদি আমি রেশিও নিই, তাহলে প্রথম ক্ষেত্রে ডি আর টি এর রেশিও কত হবে? 2:2, আর পরের ক্ষেত্রে রেশিওটা কত হবে? এই 6:6, 6/6। দেখো প্রতি ক্ষেত্রেই রেশিওর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি, আনচেঞ্জড আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই রেশিওর ভ্যালু কিন্তু 1ই আছে। তার মানে কি? তার মানে যেটা হচ্ছে যে এই যে দুটো কোয়ান্টিটি আছে ডি এবং টি, এই যে দুটো কোয়ান্টিটি আছে, এদের ভ্যালু যাই হোক না কেন, ধরো প্রথমবার ডি এর ভ্যালু যখন D0 তখন টি এর ভ্যালু T0, নেক্সটে যখন ডি এর ভ্যালু D1 তখন টি এর ভ্যালু T1, তারপরে আবার যদি অন্য কোনো একটা ভ্যালুতে ডি এর ভ্যালু D2 হয় আর টি এর ভ্যালু যদি T2 হয়, টি এর ভ্যালু যদি T2 হয়, তাহলে এরা দুটো ডিরেক্ট ভেরিয়েশন আছে। তার মানে হচ্ছে এই যে D0/T0 নিলাম, এই যে রেশিওটা হচ্ছে, এর যা ভ্যালু হবে D1 আর T1, এদের যে ভ্যালু হবে, এদের রেশিওটার যে ভ্যালু হবে, আর D2/T2, এই দুটো নিয়ে যে রেশিও হবে, এই রেশিওগুলোর ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু কী হবে? ইকুয়াল হবে। সেই ভ্যালুটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই। যে কোনো একটা ভ্যালু তো একটা ইকুয়াল হবে, সেটা 1 হোক, 2 হোক, 1/5 হোক, 2/6 হোক, যাই হোক না কেন, সেটা একটা কনস্ট্যান্ট, তার তো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এই রেশিওগুলোকে আমরা এই রেশিওগুলো কনস্ট্যান্ট হয়, এবং সেই কনস্ট্যান্টকেই আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি। যদি এটা কে হয় তাহলে আদতে কি এই D0/T0 মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে D/T এর ভ্যালুই এই কনস্ট্যান্টটা কে হচ্ছে। এবার D/T যদি কে হয়, কে কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে এখান থেকে কি বলতে পারি? D = KT আমরা বলতে পারি না?
বলতে পারি কি পারি না? যদি ডি বাই টি এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, সেই কনস্ট্যান্টকে আমি ধরে নিলাম কি, যদি হয় তাহলে ডি ইজ ইকালস টু কেটি আমরা বলতে পারি। এটাই এই লাইন থেকে ডি ভ্যারিজ অ্যাজ টি থেকে আমরা যখন ডি ইজ ইকালস টু কেটিতে আসি, এটাই আমরা আগের লাইনে করেছিলাম। এই যে ডি ভ্যারিজ অ্যাজ টি থেকে ডি ইজ ইকালস টু কেটিতে এসেছি। যখনই ভ্যারিজ অ্যাজ চিহ্ন থাকবে, ভ্যারিজ অ্যাজ চিহ্নের বদলে যদি আমরা ইকুয়াল টু সাইন আনি, তাহলে একটা কনস্ট্যান্ট, তাহলে একটা কনস্ট্যান্ট আমাদের মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, যখনই ভেরিজাস চিহ্নর বদলে ইকুয়ালস টু সাইন আনবো, তখনই আমাদের একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো। সেটা কনস্ট্যান্ট কেউ হতে পারে, সেটা কনস্ট্যান্ট সিও হতে পারে, সেটা কনস্ট্যান্ট এও হতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে। আসল কথা কি? আসল কথা হচ্ছে এটা যে যদি দুটো কোয়ান্টিটি ডিরেক্ট ভেরিয়েশনে থাকে, তাহলে সেই কোয়ান্টিটি দুটোর ভ্যালুগুলো নিয়ে যদি আমরা রেশিও বানাই, তাহলে সেই রেশিওটার ভ্যালু সবসময় সেম হবে। ওকে, এই জন্য আমরা যখনই ভেরিজাস সাইন থেকে ইকুয়ালস টু সাইনে যাব, তখন তার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেবো এবং সেই কনস্ট্যান্টটা লিখে দেবো যে ওয়ার কে ইজ দ্য কনস্ট্যান্ট। ওকে, এই হলো ডিরেক্ট ভেরিয়েশন। ওকে, বোঝা গেছে তাহলে হোয়াট ইজ ডিরেক্ট ভেরিয়েশন। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। এই যে ইনভার্স ভেরিয়েশন আমরা করব। যাই নেক্সট পেজে। ইনভার্স ভেরিয়েশন, আগের মতোই দুটো কোয়ান্টিটি আছে। ধরো কোয়ান্টিটি এ একটা হচ্ছে কোয়ান্টিটি বি। দুটো কোয়ান্টিটি যদি এইভাবে রিলেটেড হয়, যে একটা ইনক্রিজ করলে অন্যটা ডিক্রিজ করবে, মাথায় রাখতে হবে এটা উল্টোটা কিন্তু। আর যদি একটা ডিক্রিজ করে, তাহলে তার রেজাল্টে অন্যটা ইনক্রিজ করবে। যদি এরকম হয়, তাহলে আমরা বলবো যে দিস টু কোয়ান্টিটিস আর ইন ইনভার্স ভেরিয়েশন। তাহলে কি বলবো? দিস দেন কোয়ান্টিটি এ অ্যান্ড বি আর ইন ইনভার্স ভেরিয়েশন। বাংলায় বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা বড় হাতের লেখাটাই বেটার। ইনভার্স ভেরিয়েশন। এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, when a work is done, একটা কাজ করা হচ্ছে, when a job, যখন কাজ করা হচ্ছে, job is done, যখন একটা কাজ করা হয়েছে, তখন নাম্বার অফ মেন অ্যান্ড নাম্বার অফ ডেজ, এরা দুটো হচ্ছে ইনভার্স রিলেশন থাকে। দেখো এক্সাম্পল দিই। যদি 5 মেন একটা কাজ কমপ্লিট করে, আমি বললাম 5 দিনে, একদিনে না 5 দিন, 5 মেন একটা কাজ করে 5 ডেজে, প্রথমে ইনক্রিজ করছে, নাম্বার অফ মেন ইনক্রিজ করছে। তাহলে 5 জন মানুষ একটা কাজ যদি 5 দিনে করে, তাহলে 25 মেন, 25 জন মানুষ সেই কাজটা কদিনে শেষ করবে? দেখো এক্ষেত্রে কিন্তু নাম্বার অফ মেন ইনক্রিজ করলো, তাহলে তখন বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অফকোর্স কম সময় লাগবে, ম্যান পাওয়ার বেড়ে গেছে, তাহলে টাইম কম লাগবে। সো তাহলে 25 জন মেন কাজটা শেষ করবে একদিনে, কেবলমাত্র 1 ডেতে। তাহলে দেখো নাম্বার অফ মেন ইনক্রিজ করলো, তো টাইমটা কী হলো? নাম্বার অফ ডেজ ডিক্রিজ করলো, একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করছে। আবার আমি এখানে নাম্বার অফ মেনটাকে কমই দিচ্ছি, 25 জন মেন
আর 5 জন মেন, সেটা না নিয়ে ধরো আমি 5 জন ম্যানের জায়গায় 1 জন ম্যান নিয়ে কাজ করবো, মাত্র 1 জন ম্যান নিয়ে কাজ করবো, 1 জন ম্যান। তাহলে 1 জন ম্যান নিয়ে যদি কাজ করি তাহলে কি নাম্বার অফ ম্যান ডিক্রিজ করেছে। যদি 1 জন ম্যান নিয়ে কাজ করি তাহলে অফকোর্স টাইম বেশি লাগবে। কতদিন লাগবে? 25 ডেজ লাগবে কাজটা ফিনিশ হতে। তাহলে দেখো কী হলো, যেটা হলো যখন নাম্বার অফ ম্যান ইনক্রিজ করলো তখন টাইম ডিক্রিজ হয়ে গেল। আর যখন নাম্বার অফ ম্যান সেটা যখন ডিক্রিজ করলো তখন টাইম কিন্তু ইনক্রিজ করে গেল। তাহলে একটা ইনক্রিজ করলে অন্যটা ডিক্রিজ করছে, আর একটা ডিক্রিজ হলে অন্যটা ইনক্রিজ হচ্ছে। এইরকম যে রিলেশনটা, এইরকম রিলেশনকে আমরা বলি ইনভার্স ভেরিয়েশন। এটাকে লিখি কীভাবে, এটাকে ডিনোট করি কী করে? এটাকে ডিনোট করি হচ্ছে এইভাবে, যে মেন নাম্বার অফ মেন ইজ ভেরিজ অ্যাজ ইনভার্সলি অ্যাজ ডেজ। দেখো 1/days, ইনভার্স ভেরিয়েশনকে 1/something করে লিখি। ডিরেক্ট ভেরিয়েশন হলে মেন ভেরিজ অ্যাজ ডেজ লিখতাম, কিন্তু যেহেতু এটা ইনভার্স ভেরিয়েশন সেহেতু ডেজটাকে ইনভার্স করে লিখবো, ডে এর ইনভার্স। তাহলে মেন ভেরিজ অ্যাজ 1/days। এটাকে ওয়ার্ড দিয়ে লিখবো না, আমরা যদি এটাকে ছোটো করে লিখি তাহলে কী হবে? মেনের জন্য এম ভেরিজ অ্যাজ 1/d, ডি ফর ডেজ। এবং এইখান থেকে যখনই আমরা এই ভেরিজ অ্যাজ সাইনটা চেঞ্জ করে ইকুয়ালস টু সাইনে আসবো তখন কী হবে? একটা কনস্ট্যান্ট গুণ হবে। তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হবে? একটা কনস্ট্যান্ট গুণ হবে কে ইন্টু আগের মতো 1/d, ওয়ার কে ইজ কি? ওয়ার কে ইজ কনস্ট্যান্ট। যেখানে লিখে দেবো সবসময় ওয়ার কে ইজ কনস্ট্যান্ট। এই হলো ইনভার্স ভেরিয়েশন। ওকে, তাহলে দুটো কোয়ান্টিটি যদি এরকমভাবে কানেক্টেড থাকে যে একটা ইনক্রিজ করলে অন্যটা ডিক্রিজ করছে, বা অপোজিট একটা ডিক্রিজ করলে অন্যটা ইনক্রিজ করছে, তাহলে সেই দুটো কোয়ান্টিটিকে আমরা বলবো দে আর রিলেটেড ইন ইনভার্স ভেরিয়েশন। আর যদি দুটো কোয়ান্টিটি এইভাবে রিলেটেড হয় যে একটা ইনক্রিজ করলে অন্যটাও ইনক্রিজ করছে, একটা ডিক্রিজ করলে অন্যটাও ডিক্রিজ হচ্ছে, তাহলে সেই দুটো কোয়ান্টিটিকে বলবো তারা আছে রিলেটেড ভেরিয়েশন। আরেকটা ভেরিয়েশন হয় সেটা হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশনটা কি? আদতে এক্সট্রা কিছু না, যখন এই দুটো ভেরিয়েশন একসাথে থাকে, সেটা দুটো ডিরেক্ট থাকতে পারে, দুটো ইনভার্স থাকতে পারে, বা একটা ডিরেক্ট একটা ইনভার্স এরকম থাকতে পারে। 2 বা 2-এর বেশি যদি ভেরিয়েশন থাকে তখন তাদেরকে আমরা বলি জয়েন্ট ভেরিয়েশন। করা এটা নেক্সট পেজে। তাহলে নেক্সট যেটা করবো সেটা হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশন কখন হবে? জয়েন্ট ভেরিয়েশন কখন থাকবে? যখন দের আর মোর দেন 2 কোয়ান্টিটি। 2-এর বেশি কোয়ান্টিটি থাকলে সেখানে জয়েন্ট ভেরিয়েশন আসবে। দেখো দুটো কোয়ান্টিটি থাকলে আইদার ডিরেক্ট অর ইনভার্স, কিন্তু যদি মোর দেন 2 কোয়ান্টিটি থাকে তখন জয়েন্ট ভেরিয়েশন আসতে হবে। আমি ধরলাম যে আমার কাছে 3টা কোয়ান্টিটি আছে। কে কোয়ান্টিটি আছে? ধরো কোয়ান্টিটিসগুলো হচ্ছে 3টে কোয়ান্টিটিস আছে, কোয়ান্টিটিস এ, কোয়ান্টিটিস বি। এর আগে এ আর বি দুটো কোয়ান্টিটি করতাম, এবার ধরো আরেকটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি সি আছে। এবার এদের মধ্যে কী করে চেঞ্জ হচ্ছে সেটা আমি চেক করছি। 1 নম্বর বলছে কি, দুটো কোয়ান্টিটি, আচ্ছা এদের মধ্যে অ্যাকচুয়ালি কাদের মধ্যে আমরা কোয়ান্টিটিটা ভেরিয়েশনটা চেক করবো। মানে আমার বক্তব্য হচ্ছে এটা যে আগের বার তো মাত্র দুটো ছিল, তো আমরা এই দুটোর মধ্যে ভেরিয়েশনটা চেক করতাম যে এদের দুটোর মধ্যে ভেরিয়েশন কি ডিরেক্টে আছে না ইনভার্স আছে, এটা চেক করতাম। কিন্তু এইবার আছে আমাদের কাছে 3টে ভেরিয়েশন, 1 2 3। তো আমি কাদের চেক করব? আমার প্রশ্নটা এ আর বি এর চেক করব, নাকি বি আর সি এর চেক করব, নাকি এ আর সি এর চেক করব? কাদের চেক করব? চেক করব হচ্ছে যে প্রশ্নে যে ভ্যালুটার, যে কোয়ান্টিটিটার ভ্যালু আননোন থাকবে। ধরো 3টা কোয়ান্টিটি আছে এ বি সি, তাদের মধ্যে যে কোনো একটা কোয়ান্টিটি তো বের করতে বলবে, অ্যান্সার তো চাইবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ হোয়েন বি ইজ এত অ্যান্ড সি ইজ এত। তাহলে আমাকে যে কোয়ান্টিটিটা আননোন থাকবে, যে কোয়ান্টিটির ভ্যালু বের করতে বলবে, ধরো এ বের করতে বলেছে, তাহলে তখন আমরা এর সাথে চেক করব
এর সাথে বি এর ভেরিয়েশনটা কি আর এর সাথে সি ভেরিয়েশন কি এটা চেক করব। কিন্তু যদি আমাকে এ আননোন মানে এর ভ্যালু না বের করতে বলে, যদি আমাকে বি এর ভ্যালু বের করতে বলে, ধরো এর ভ্যালু দেওয়া আছে এবং সি এর ভ্যালু দেওয়া আছে এবং এ আর সি নোন, বি এর ভ্যালু আমাকে বের করতে বলছে, যদি এরকম দেয় তখন আমরা বি এর সাথে এর ভ্যালুটা চেক করব আর বি এর সাথে সির ভ্যালু না, বি এর সাথে এর ভেরিয়েশন এবং বি এর সাথে সি এর ভেরিয়েশনটা চেক করব, এই দুটো ভেরিয়েশন আমরা চেক করব। কিন্তু যদি এ আর বি দুটোই বলা থাকে আর সি এর ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা কিন্তু সি এর সাথে বি এর ভেরিয়েশন চেক করব আর সি এর সাথে এর ভেরিয়েশন চেক করব। তাহলে বক্তব্য হচ্ছে যে যার ভ্যালুটা আমাদের বের করতে বলবে তার সেই কোয়ান্টিটির সাথে বাকি দুটো কোয়ান্টিটির ভেরিয়েশন আমি চেক করব। আমি প্রত্যেকটাই যখন করাবো তখন আমি ধরে নিচ্ছি যে আমি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি যখন এই যে এখন জয়েন্ট ভেরিয়েশন করাবো, জয়েন্ট ভেরিয়েশন করার সময় আমি ধরে নিচ্ছি যে এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাহলে আমি এর সাথে বি এর ভেরিয়েশন চেক করব আর এর সাথে সি এর ভেরিয়েশন চেক করবো, এভাবে আমি করাচ্ছি। দেখো ধরছি যে এর সাথে বি এটা আছে, আচ্ছা এটা লিখে দিই, একটু লিখে করে, when two direct variations, দুটো ভেরিয়েশন আছে, দুটো ডিরেক্ট ভেরিয়েশন, যদি দুটোই ডিরেক্ট ভেরিয়েশন থাকে তার মানে কি, দুটোই ডিরেক্ট ভেরিয়েশন থাকা মানে কি, মানে হচ্ছে এর সাথে বি এটাও আছে ডিরেক্ট ভেরিয়েশনে, কখন, when c is unchanged বা c remains unchanged করি, c remains unchanged, যখন সি পরিবর্তন হচ্ছে না তখন এ আর বি কেমনভাবে পরিবর্তন হচ্ছে, এ ইনক্রিজ করলে বিও ইনক্রিজ করছে, এ ডিক্রিজ করলে বিও ডিক্রিজ করছে। আবার এর সাথে সিও আছে ডিরেক্ট ভেরিয়েশনে যখন বি রিমেন্স আনচেঞ্জড, হোয়েন বি রিমেন্স আনচেঞ্জড, মানে যখন বি পরিবর্তিত হচ্ছে না, মানে বি কনস্ট্যান্ট থাকছে এক্ষেত্রে, এখানে রিমেন্স আনচেঞ্জডকে এখানে কনস্ট্যান্টও বলতে পারো, এটা কনস্ট্যান্টও বলতে পারে, চেঞ্জ হচ্ছে না মানেই কনস্ট্যান্ট। যখন সি কনস্ট্যান্ট প্রথমটাতে কী ছিল, এখানে সি কনস্ট্যান্ট ছিল আর পরেরটাতে বি কনস্ট্যান্ট, এটা এভাবে বলতে পারো। ওকে, রিমেন্স আনচেঞ্জড মানে রিমেন্স কনস্ট্যান্ট, এভাবে হতে পারে। তাহলে এইবার যদি বি আর সি দুটোই যদি চেঞ্জ হয়, দুটোই যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে এ কীরকম হবে, তাহলে এ কার সাথে থাকবে, এই যে বি আর সি আছে এদের প্রোডাক্টের সাথে ডিরেক্ট ভেরিয়েশন থাকবে, মানে এ ভেরিজ অ্যাজ বি ইন্টু সি। যখন একটা একটা করে চেঞ্জ হচ্ছিল তখন প্রত্যেকের সাথে ছিল ডিরেক্ট ভেরিয়েশন, কিন্তু যখন দুটোই একসাথে চেঞ্জ হচ্ছে, বি আর সি বোথ চেঞ্জেস সাইমালটেনিয়াসলি, একসাথে যদি চেঞ্জ হয়, তাহলে বি আর সি এর প্রোডাক্টের সাথে এ থাকবে ডিরেক্ট ভেরিয়েশনে। এইখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আবার বলতে পারি এই যে ভেরিজাস সাইনটা আছে এর বদলে যদি আমরা ইকুয়ালস টু সাইনে আসতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কে ইন্টু বিসি, ওয়্যার কে ইজ কি না, এটা রেড দিয়ে করাই, কে ইন্টু বিসি ওয়্যার কে ইজ কনস্ট্যান্ট। ওকে, যেটা গেল নাম্বার ওয়ান, দুটোই ডিরেক্ট ভেরিয়েশন। যদি আমাদের কাছে এইরকম কোনো ভেরিয়েশন থাকে যেখানে দুটোই ইনভার্স ভেরিয়েশন, নাম্বার টু, টু ইনভার্স ভেরিয়েশনস, যদি দুটো ভেরিয়েশনই ইনভার্স ভেরিয়েশন হয়, মানে কি, তার মানে হচ্ছে আবার এবিসি এর মধ্যে আমি বললাম যে এ এই যে কোয়ান্টিটিটা তার সাথে বি ইনভার্স ভেরিয়েশন আছে, কখন, when সি ইজ কনস্ট্যান্ট। দেখো একবার কনস্ট্যান্ট দিয়ে লিখলাম, একবার রিমেন্স আনচেঞ্জ দিয়ে লিখলাম, দুটোর মানে কিন্তু সেম। আবার এ সি এর সাথেও ইনভার্স ভেরিয়েশন আছে, কখন, when বি ইজ কনস্ট্যান্ট, যখন বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না তখন সি এর সাথেও এ আছে ইনভার্স ভেরিয়েশনে। কিন্তু এবার যদি বিও চেঞ্জ হয় এবং সিও চেঞ্জ হয়, দুটো যদি চেঞ্জ হয়
তাহলে এর সাথে এদের চেঞ্জটা কীরকম হবে? এর সাথে এদের যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে বি আর সি তাদের প্রোডাক্টের সাথে থাকবে ইনভার্স ভেরিয়েশনে। দিস মিনস এ ভ্যারিজ অ্যাজ 1/b ইন্টু সি। বি আর সি এর প্রোডাক্টের সাথে ইনভার্সে থাকবে। এখান থেকে যদি আমরা ইকুয়ালস টু সাইনে আসতে চাই তাহলে কী হবে? এ ইকুয়ালস টু আগের মতোই প্রত্যেকবারের মতোই একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে কে ইন্টু 1/bc। বা এটাকে এভাবে লিখতে পারি যে কে বাই বিসি, ছোটো আছে, এটাকে এভাবে লিখি যে এ ইজ ইকুয়ালস টু কে বাই বিসি, ওয়ার কে কি, ওয়ার কে ইজ কনস্ট্যান্ট, যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এটা গেল যদি দুটো ইনভার্স ভেরিয়েশন থাকে তাহলে। আরেকটা পার্ট হবে, একটা পার্ট কী হবে? একটা থাকবে ইনভার্স ভেরিয়েশন, একটা থাকবে ডিরেক্ট ভেরিয়েশন। সেটা নেক্সট পেজে করাচ্ছি। যে নাম্বার 3, 1 ডিরেক্ট অ্যান্ড 1 ইনভার্স ভেরিয়েশন যদি এইরকম থাকে, যদি এরকম থাকে মানে কি? মানে হচ্ছে আমাদের কাছে তিনটে কোয়ান্টিটি আছে আগের মতোই এ বি সি। আমি বললাম এর সাথে বি আছে ডিরেক্ট ভেরিয়েশনে, কখন? হোয়েন সি ইজ কনস্ট্যান্ট, যখন সি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না তখন এর সাথে বি আছে ডিরেক্ট ভেরিয়েশনে। আর আমি বললাম এর সাথে সি আছে ইনভার্স ভেরিয়েশনে, কখন? হোয়েন বি ইজ কনস্ট্যান্ট। এইবার যদি বি আর সি দুটো যদি একসাথে চেঞ্জ হয় তাহলে এ কীভাবে চেঞ্জ হবে? তাহলে এ চেঞ্জ হবে বি এর সাথে ডিরেক্টে এবং সি এর সাথে ইনভার্সে, মানে এ ভ্যারিজ অ্যাজ বি বাই সি, এইভাবে হয়ে যাবে। এবং আগের মতোই এই ভেরিয়েশন সাইন থেকে যদি আমরা কনস্ট্যান্টে আসতে চাই তাহলে কী হবে? ইকুয়ালস আনতে চাই তাহলে কী হবে? একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। এবং আগের মতোই ওয়ার কে ইজ কি, where k is constant। এই হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন, আর কিছু না। যে জয়েন্ট ভেরিয়েশনে দেয়ার আর মোর দ্যান ওয়ান ভেরিয়েশন, দোজ ভেরিয়েশন মে বি টু ডিরেক্ট ভেরিয়েশনস, ইট মে বি টু ইনভার্স ভেরিয়েশন অ্যান্ড দে মে বি ওয়ান ডিরেক্ট ওয়ান ইনভার্স ভেরিয়েশন। ওকে, এই হলো জয়েন্ট ভেরিয়েশন। এবার জয়েন্ট ভেরিয়েশনে যদি তিনটে কোয়ান্টিটি জায়গায় চারটে কোয়ান্টিটি থাকে তাহলে কোনো সমস্যা নেই। ধরো আমার কাছে চারটা কোয়ান্টিটি আছে, আমার কাছে বলে দিয়েছে যে এ বি সি ডি চারটা কোয়ান্টিটি আছে, এবং চারটা কোয়ান্টিটির মধ্যে ধরো বিটা বলেছে আননোন, বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি চেক করবো কি? আমি চেক করবো বি এর সাথে এর ভেরিয়েশনটা কেমন, বি এর সাথে সি এই ভেরিয়েশনটা কেমন, এবং বি এর সাথে ডি এই ভেরিয়েশনটা কেমন, এটা চেক করবো। আমি ধরো পেলাম যে বি এর সাথে এ আছে ডিরেক্টে, বি এর সাথে সি আছে ডিরেক্টে, কিন্তু বি এর সাথে ডি আছে ইনভার্সে, ধরো এরকমভাবে আছে। আমি পেলাম এটা আমরা পেলাম। যদি এরকম হয় তাহলে এদেরকে কম্বাইন করলে কত হবে? এদেরকে কম্বাইন করলে হবে বি ভ্যারিজ অ্যাজ এর সাথে ডিরেক্টে, সি এর সাথে ডিরেক্টে এবং ডি এর সাথে ইনভার্সে, এরকম হবে বি ভ্যারিজ অ্যাজ এসি বাই ডি। এবং এখান থেকে যদি আমরা ইকুয়ালস টু সাইন আসতে চাই তাহলে কী হবে? আগের মতোই বি ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট মানতে হয়ে যাবে কে ইন্টু এসি বাই ডি, ওয়ার কে ইজ কি কনস্ট্যান্ট, ওয়ার কে ইজ কনস্ট্যান্ট। এই হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশন মানে আর কিছু না, মোর দ্যান ওয়ান ভেরিয়েশন। দ্যাট মে বি অল ডিরেক্ট ভেরিয়েশন, দ্যাট মে বি অল ইনভার্স ভেরিয়েশন, দ্যাট মে বি বোথ ডিরেক্ট অ্যান্ড ইনভার্স ভেরিয়েশনস। এই হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন। ওকে, কিছু অঙ্ক করি, কিছু অঙ্ক করলেই আমাদের ভেরিয়েশনের জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কী করে আমরা ভেরিয়েশনকে অ্যাপ্লাই করবো অঙ্কে। ওকে, যাই নেক্সট পেজে। ধরো একটা আমাকে অঙ্ক দিয়েছে যে গিভেন দ্যাট, দেওয়া আছে গিভেন দ্যাট এ এর একটা কোয়ান্টিটি ভেরিজ অ্যাজ ডিরেক্টলি, বলে দিচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন DIRECTLY, বলেছে এ ভেরিজ অ্যাজ ডিরেক্টলি
উইথ দ্য কিউব অফ বি, উইথ দ্য কিউব অফ বি, বি আরেকটা কোয়ান্টিটি আছে, তার কিউবের সাথে ডিরেক্ট ভেরিয়েশনে আছে। বলেছে ওয়েন, যখন এ ইজ ইকালস টু 3, বি ইজ ইকালস টু 3, যখন এ এর ভ্যালু 3 হয় তখন বি এর ভ্যালু 3 হয়, এটা বলে দিয়েছে। ফুল স্টপ। ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, বি এর ভ্যালু বের করো যখন, ওয়েন কি বলেছে, এ ইজ ইকালস টু 24, এটা আমাকে বলে দিয়েছে। এই হচ্ছে প্রশ্ন। তাহলে কী বলেছে প্রশ্নে? প্রশ্নে বলেছে এ, এই যেটা কোয়ান্টিটি আছে সেটা ডিরেক্ট ভেরিয়েশনে আছে, কার সাথে? কিউব অফ বি এর সাথে, বি এর কিউবের সাথে ডিরেক্ট ভেরিয়েশন আছে। তার মানে কী বলেছে? বলেছে এ, বলেছে এ ভ্যারিজ অ্যাজ বি এর কিউব, এ ভ্যারিজ অ্যাজ বি কিউব, এটা বলে দিচ্ছে আমাকে, এটা গিভেন। যদি এটা হয় তাহলে এই যে ভ্যারিজ অ্যাজ সাইনটা থেকে যদি আমরা ইকুয়াল সাইনে যাই তাহলে কী হবে? হুইচ ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কী হবে? কে ইন্টু বি কিউব, হোয়ার কে কি? হোয়ার কে ইজ কনস্ট্যান্ট। আমি এই ইকুয়েশনের নাম দিলাম এক, ধরো এই ইকুয়েশন হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার এই ইকুয়েশনে দেখো অলরেডি একটা ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু যখন 3 তখন বি এর ভ্যালুও 3, তাহলে এখানে এর ভ্যালু পুট করব আর বি এর ভ্যালু পুট করব, বি এর ভ্যালু পুট করব। এই এ আর বি এর ভ্যালু যদি পুট করি তাহলে আমি এই কে এর ভ্যালুটা পেয়ে যাব। তো প্রথমে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এ ইজ ইকালস টু 3 আর বি ইজ ইকালস টু 3, এই কন্ডিশন থেকে আমরা কে এর ভ্যালু আগে বের করব, বের করি। তাহলে কী করবো? যেটা করবো হচ্ছে আগে, হ্যাঁ যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে গিভেন কি দেওয়া আছে, হোয়েন এ ইজ ইকালস টু 3, যখন এর ভ্যালু 3 তখন বি এর ভ্যালু 3। তাহলে পুটিং দিস ভ্যালুজ ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ আমরা এই ভ্যালুগুলো পুট করে কী পাই? আমরা কী পাই? আমরা পাই হচ্ছে এর ভ্যালু 3 পুট করলাম, 3 ইকুয়ালস টু কী পেলাম? কে ছিল, কে ছিলই, কে থাকলো, কে ইন্টু বি কিউব, বি এর ভ্যালু আমি 3 পুট করবো, 3 তার কিউব। দেখো 1 নম্বর ইকুয়েশনে আমি এ আর বি এর ভ্যালু পুট করে দিলাম, এ ইজ ইকালস টু 3 আর বি ইজ ইকালস টু 3 পুট করলাম। যদি এর বি এর ভ্যালু 3 হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি আমি যে কে ইজ ইকালস টু কত পাচ্ছি? 3/3 এর কিউব পাচ্ছি না? একটা 3 ক্যান্সেল আউট হয়ে কত হচ্ছে? 1/3 এর স্কোয়ার হচ্ছে, দিস মিনস 1/9। তাহলে কে যে কনস্ট্যান্টটা পেলাম সেই কনস্ট্যান্টের ভ্যালু পেলাম আমি 1/9। কে এর ভ্যালু যদি 1/9 হয় তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটা আলটিমেটলি কী হচ্ছে? দেয়ারফর ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন 1টা কী হচ্ছে? ইকুয়েশন 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ ইজ ইকালস টু, কে এর ভ্যালুটা আমি বলছি, কে এর ভ্যালু পেলাম আমি 1/9 ইন্টু বি কিউব। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা বেরোলো। এইবার আমরা কি করব? যখন এ এর ভ্যালু 24 তখন বি এর ভ্যালু কত হচ্ছে সেটা আমি বের করবো এইখান থেকে, এই যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশন থেকে। নাও তাহলে কী করবো? নাও ইফ এ ইজ ইকালস টু, না এখান থেকে একবার এটাকে একটু চেঞ্জ করে দিই। এখান থেকে কী পাই? এখান থেকে পাই হচ্ছে অর বি কিউব ইজ ইকালস টু 9a পাই। এবার এখানে এর ভ্যালুটা পুট করবো, এর ভ্যালুটা পুট করে কত পাবো? ইকুয়ালস টু
9 ইন্টু এর ভ্যালু কত বলছে 24, এর ভ্যালু বলছে 24। কখন পুট করব? when a is equals to 24, এটা আমি পুট করে পেলাম। তাহলে এই ভ্যালু কত হচ্ছে 9 ইন্টু 24, দ্যাট ইজ 216। এটা একটু ছোটো করে লিখি। তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি? বি এর ভ্যালু পাচ্ছি আমি, বি কিউবের ভ্যালু পাচ্ছি আমি 216। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত পাচ্ছি? অর বি ইজ ইকুয়াল টু কত হবে? কার কিউব 216, 6 এর কিউব 216। তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি? 216। তার মানে প্রশ্ন কি? প্রশ্ন ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ বি হোয়েন এ ইজ 24। তাহলে অ্যান্সার করবো কি? হোয়েন এ ইজ 24 দ্য ভ্যালু অফ বি ইজ 6। দিস দ্য অ্যান্সার। এভাবে করবো অঙ্কগুলো। এই অঙ্কটা আরেকটা প্রসেসে করা যায়, যেটা নেক্সট পেজে বলছি। এই অঙ্কটা আরেকটা প্রসেস করা যায়। এই যে আগে যখন বললাম যে দুটো কোয়ান্টিটি ভেরিয়েশনে আছে, মানে কি তাদের সেই সমস্ত কোয়ান্টিটির যে রেশিওটা তারা সবসময় সেম ভ্যালু ডিনোট করে, সেটাই করবো নেক্সট পেজে। কপি, নেক্সট পেজে যাই। এই অঙ্কটাই আরেকভাবে করব, পেস্ট। সেম অঙ্ক। given that a varies as directly with cube of b, এটা বলেছে, মানে গিভেন হচ্ছিল a varies as b কিউব, এটা আমাকে দেওয়া ছিল। তো প্রথমে একটু আগে বললাম যখন আমি ডিরেক্ট ভেরিয়েশন করাচ্ছিলাম তখন একবার বললাম না যে a d varies as t, এটার মানে কি? এটার মানে যে ডি আর টি এর যদি আমি একটা রেশিও নিই, সেই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট ভ্যালুই পুট করবে, দেবে আমাদেরকে। তাহলে সেটাই আমরা ইউজ করব যে এটার মানে কি? যদি এ ভ্যারিজ অ্যাজ বি কিউব হয়, দিস মিনস এ বাই বি কিউব ইজ কনস্ট্যান্ট। এটার মানে হচ্ছে এ বাই বি কিউব ইজ কনস্ট্যান্ট। এ বাই বি কিউব মানে কনস্ট্যান্ট কি? এর যে সেট অফ ভ্যালুসগুলো হবে এবং করেসপন্ডিং বি এর যে সেট অফ ভ্যালুসগুলো হবে সেগুলো সবসময় সেম রেশিও দিবে, কনস্ট্যান্ট রেশিও দেবে। মানে কি? যখন এর ভ্যালু a0, এইভাবে করাচ্ছি, যখন এর ভ্যালু আর বি এর ভ্যালু যখন a0, সেই সময় বি এর ভ্যালু, করেসপন্ডিং বি এর ভ্যালু যদি b0 হয়, তাহলে a0 বাই b0 যে ভ্যালুটা দেবে, আর এর অন্য একটা ভ্যালু যদি a1 এবং বি এর অন্য একটা ভ্যালু যদি b1 হয়, এটা a1 0 1 দিয়ে না করে 1 আর 2 দিয়ে করায়, এরকমভাবে করায়। জি, এটাও যে এর একটা ভ্যালু a1 এবং সেই সময় বা করেসপন্ডিং বি এর ভ্যালু যদি b1 হয়, তাহলে a1 বাই b1 যে রেশিওটা দিবে, এর আরেকটা ভ্যালু যদি a2 হয় এবং বি এর করেসপন্ডিং ভ্যালু যদি b2 হয়, তাহলে এক্ষেত্রে b1 এর কিউব হবে, যেহেতু এটা কিউব দিয়ে আছে। তাহলে এটাও কী হবে? a2 বাই b2 তার কিউব, এই দুটো ভ্যালুও বা এই দুটো রেশিও সেম হবে। এই লাইনটার মানে তাই যে এ বাই বি কিউব যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এর যে ভ্যালুগুলো এবং করেসপন্ডিং বি এর যে ভ্যালুগুলো, সেগুলো নিয়ে আমি এ বাই বি কিউবের যে ভ্যালু পাবো, সেই সবগুলো ভ্যালু ইকুয়াল হবে। তাহলে এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। দেখো কি বলেছে প্রশ্নে, একবার বলে দিচ্ছে যে যখন এর ভ্যালু 3 তখন বি এর ভ্যালুও 3 বলে দিয়েছে। তাই আমি ধরলাম a1 এটা হচ্ছে 3 আর b1টা হচ্ছে 3, এটা আমাকে প্রশ্ন বলে দিয়েছে। আর কি দিয়েছে? আর দিয়েছে, প্রশ্নে জানতে দিয়েছে যে যখন এর ভ্যালু a2, সেটাকে a2 বলছি, যখন এর ভ্যালু 24 তখন বি এর ভ্যালু কত হবে, এইটা আমাকে দিয়েছে। এটা আমাকে প্রশ্ন জানতে দিয়েছিল। তাহলে আমরা এইটার হেল্প নিয়ে আমি এটা আবার সলভ করব।
কী হবে? যদি এইখানে এই ইকুয়েশনটা আমি বসিয়ে দিই, যদি আমরা এই ইকুয়েশন একটা পুট করি, তাহলে কত হচ্ছে? a1 দ্যাট ইজ 3/3 কিউব b1 এর কিউব মানে 3 কিউব ইকুয়ালস টু কত হবে? a2 ভ্যালু কত বলেছে? 24 বাই কী বলেছে? b2 কিউব। এখান থেকে আমি b2 ভ্যালুটা বের করতে হবে। কী করে করবো? ক্যান্সেল হয়। কী ক্যান্সেল হয়? এখানে একটা 3 আর একটা 3 ক্যান্সেল হয়ে 3 এর স্কোয়ার হয়ে যায়। তাহলে কী পাচ্ছি? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি যে অর ক্রস মাল্টিপ্লিকেশন করছি, b2 এর কিউব ইকুয়ালস টু পাচ্ছি আমি 24 ইন্টু 3 এর স্কোয়ার, 24 ইন্টু 9, 24 ইন্টু 9 মানে কত? 216। তাহলে b2 এর কিউব হচ্ছে 216, সেখান থেকে b2 এর ভ্যালু কত হবে? কিউব রুট অফ 216, যেটা একটু আগে করলাম, সেটা কত পাবো? 6 পাবো। তাহলে এইভাবে আমরা করতে পারি। অ্যান্সার দেখো আবার 6 এসছে। এইভাবেও আমরা করতে পারি। আমরা কনস্ট্যান্ট কে ধরে আগে যেমন করলাম, কি কে একটা কনস্ট্যান্ট ধরে করলাম, সেভাবে করতে পারি। এখানে যদি কে কনস্ট্যান্ট ধরে করি তাহলে কী করবো? প্রথমে ইনিশিয়াল কন্ডিশান, সেখান থেকে কে এর ভ্যালুটা বের করব, তারপর কে এর ভ্যালুটা পুট করে ফাইনাল কন্ডিশান আমরা বের করব। এভাবে করতে পারি। আর কনস্ট্যান্ট না ধরে এভাবেও করতে পারি। ওকে, নেক্সট একটা অঙ্ক করি, আরও ক্লিয়ার হবে। যাই নেক্সট পেজে। নেক্সট একটা অঙ্ক আছে, ধরো বলেছে এরকম, the force of attraction between two objects of fixed masses varies, কি করে ভেরিজ হচ্ছে? varies inversely, এটা ইনভার্সের অঙ্ক, varies inversely with the square of their distance তাদের ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সে ভেরি করছে বলেছে, ফুল স্টপ দিয়ে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম ইজ 2 নিউটন হোয়েন দ্য ডিস্টেন্স ইজ 5 মিটার। বলেছে এটা এভাবে লিখছি, হোয়েন দ্য ডিস্টেন্স ইজ 5 মিটার the force of attraction is বলেছে 2 নিউটন, 2 ক্যাপিটাল N, ফুল স্টপ। প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স when the force is 5 নিউটন, 8 নিউটন। যখন ফোর্সটা 8 নিউটন তখন তাদের ডিস্টেন্স কত? কী করবো? পড়বো অঙ্কটাতে পড়ে কী বলেছে? অঙ্কটা বলেছে যে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন 2 অবজেক্ট, দুটো অবজেক্ট আছে, কি দুটো অবজেক্ট? এই একটা অবজেক্ট, এই দুটো অবজেক্ট আছে। এটা হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2। বলেছে দুটো অবজেক্টের মধ্যে, দুটো অবজেক্টের মাস কিন্তু ফিক্সড, দুটোরই মাস চেঞ্জ হচ্ছে না। বলেছে এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। সেটা কেমন করছে? ভেরিজ করছে ইনভার্সলি ভেরিজ করছে। কী হবে? স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স। এদের দুটোর মধ্যে যে ডিস্টেন্স আছে, ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, আর এরা একে অপরকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করছে সেই ফোর্সটাকে আমি ধরলাম হচ্ছে এফ। দেখো আমি বলছি যে এই দুটো অবজেক্ট, এই ওইদিকে ফোর্স করছে, এই ওইদিকে ফোর্স করছে, সেটা এফ ফোর্স দিয়ে
নিজেদের একে অপরকে অ্যাট্রাক্ট করছে। ওকে, আর এদের ডিস্টেন্সটাকে আমি ধরলাম, এদের ভেতরের ডিস্টেন্সকে ধরলাম আমি ডি। তাহলে কি আমি ধরলাম যে লেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টস is d and the force of attraction এইটাকে ধরলাম আমি এফ। কি বলেছে প্রশ্নে? বলেছে ফোর্স অফ অ্যাট্রাকশন এফ, এই এফ এটা ভ্যারি করছে কেমন করে? ইনভার্সলি। তাহলে 1 ইনভার্সলি কার সাথে? ডিস্টেন্সের স্কোয়ারের সাথে, ডি এর স্কোয়ারের সাথে ইনভার্সলি করছে। তাহলে এটা আমাকে বলে দিচ্ছে এফ ভ্যারিজেস 1/d স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা ইকুয়ালস টু সাইনে আসতে চাই তাহলে কী হবে? একটা আমাদের কে মাল্টিপ্লাই করতে হবে কনস্ট্যান্ট। তাহলে কী হবে? এফ ইজ ইকুয়ালস টু কে বাই ডি স্কোয়ার হয়ে যাবে। হোয়ার কেটা কি? হোয়ার কে ইজ কনস্ট্যান্ট। এবার আমাদের কাজ কি? আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনটা দিয়েছিল, ইনিশিয়াল কন্ডিশন কী দিয়েছিল? ইনিশিয়াল কন্ডিশনে বলেছিল যে যখন ডিস্টেন্স 5 মিটার তখন ফোর্স হচ্ছে 2 নিউটন। এই যে ইনিশিয়াল কন্ডিশন এফ এর মান এবং ডি এর মান দিয়ে দিয়েছে, সেই দুটো থেকে আমি আগে কে এর ভ্যালুটা বের করবো। এই যে কনস্ট্যান্টটা আছে, এই যে কনস্ট্যান্টটা আছে কে, এই কনস্ট্যান্টের ভ্যালু বের করবো। কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারলে তারপরে আমি পরে এই যে এখানে 8 নিউটনের ফোর্সের জায়গায় 8 নিউটন পুট করবো, সেখান থেকে কে এর মানও জেনে যাবো এবং সেখান থেকে ডি এর ভ্যালুটা বের করবো। এই হচ্ছে আমার অঙ্ক। ওকে, তাহলে করি। এটার ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। তাহলে কী বলেছে? বলেছে প্রশ্নে আমাকে বলেছিল যে হোয়েন ডি ইজ ইকুয়ালস টু 5 মিটার তখন এফ কত হয়েছিল? এফ হয়েছিল 2 নিউটন। এফ বলেছিল 2 নিউটন। সেটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করি তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমি কী পাচ্ছি? যে এফের ভ্যালু পুট করছি 2 ইকুয়ালস টু কত হচ্ছে? কে বাই ডি স্কোয়ার। ডি এর ভ্যালু কত? 5, তাহলে 5 এর স্কোয়ার পাচ্ছি। এইখান থেকে কে এর ভ্যালু কত পাচ্ছি বলো? তাহলে 2 × 5 এর স্কোয়ার পাচ্ছি। কে এর ভ্যালু কত পাচ্ছি? 2 × 5 এর স্কোয়ার মানে 2 × 25, দ্যাট ইজ কে এর ভ্যালু কত পাচ্ছি? 50। আমি কে এর ভ্যালু পেলাম 50। কে এর ভ্যালু যদি 50 হয় তাহলে নেক্সট পেজে করাই। ইফ কে এর ভ্যালু 50 দেন ইকুয়েশন 1 বিকামস এফ ইকুয়ালস টু 50/d স্কোয়ার। এটা নিলাম ইকুয়েশন 2। দেখো সিম্পলি আমি যে এইখানে কে এর ভ্যালু যে 50 পেলাম, সেই কে এর ভ্যালুটা আমি এইখানে পুট করে দিলাম, ইকুয়েশন 1-এ পুট করে দিলাম। কে এর ভ্যালুটা ইকুয়েশন 1-এ পুট করে আমি পেলাম কি? ইকুয়েশন তাহলে চেঞ্জ হয়ে গেল কি? এফ ইজ ইকুয়ালস টু 50/d স্কোয়ার। এইবার আমাকে প্রশ্ন কী দিয়েছে? প্রশ্ন জানতে দিয়েছে যে যখন এই ফোর্সটা যখন এফ এর মান 8 নিউটন হবে তখন ডি এর ভ্যালু বা ডিস্টেন্স কত হবে? তাহলে আবার ইকুয়েশন 2 থেকে কী পাবো? ইকুয়েশন 2 থেকে এফ এর ভ্যালু পুট করে দিচ্ছে যে 8 নিউটন ইকুয়ালস টু কত হচ্ছে? 50/d স্কোয়ার হচ্ছে। এখান থেকে আমরা ডি এর ভ্যালু বের করবো, কী পাবো? অর ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 50/8। ক্যালকুলেশন করছি, ক্যান্সেলেশন করছি 2 দিয়ে, 50টা হচ্ছে 25, এটা হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? তাহলে আমি পেলাম ডি স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 25/4। ডি স্কোয়ার যদি 25/4 হয় তাহলে ডি কত হবে? 5/2 এত মিটার, 5/2 মিটার। 5/2 মিটার মানে কত? 2.5 মিটার। তাহলে যদি দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স 2.5 মিটার হয় তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? 8 নিউটন। এটা আমার জানতে চাইছে। এইভাবে অঙ্কগুলো করবো। আরে নেক্সট অঙ্কে
এরকম যত অঙ্ক প্র্যাকটিস করবো তত আস্তে আস্তে আসবে। এই অঙ্কটা আগের মতো করতে পারতাম, যে কনস্ট্যান্ট কে না ধরে সিম্পলি যেটা আমাকে পেয়েছিলাম, আমি কী পেয়েছিলাম, আমি পেয়েছিলাম এফ ভ্যারিজ এস 1/d², এটা পেয়েছিলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে এফ ইন্টু d², এইটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে এভাবে কেন মোটা দিয়ে লিখছি? জি, আমি কী পেয়েছিলাম, আমি এক্ষেত্রে পেয়েছিলাম এফ ভ্যারিজ এস 1/d², এটা পেয়েছিলাম কি না? এটার মানে হচ্ছে এফ ইন্টু d² ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এফের ভ্যালু যদি F1 F2 এরকম হয় এবং করেসপন্ডিং ডি এর ভ্যালু যদি D1 এবং D2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে F1 D1² কি বলতে পারবো F1 D1² ইজ ইকালস টু F2 D2²। এইখানে F1 D1 এর ভ্যালু আর F2 D2 এর ভ্যালু পুট করে আমরা কিন্তু অঙ্কটা করতে পারতাম। কি দেওয়া ছিল এই ক্ষেত্রে, যে F1 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 2 নিউটন, D1 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 5 মিটার, পরের ক্ষেত্রে F2 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 8 নিউটন, তাই তো 8 নিউটন, আর জানতে চেয়েছিল D2 এর ভ্যালুটা কত, ডিস্টেন্সটা কত হবে। এইভাবেও করতে পারতাম কিন্তু অঙ্কটা। দিস ইজ অল্টারনেটিং মেথড, এটা লিখে দিচ্ছি এখানে, অল্টারনেটিভ মেথড, যার যেটাতে সুবিধা সেটা সেভাবে করতে পারো। ওকে, যাচ্ছি নেক্সট অঙ্কে আমরা। নেক্সট বলেছে দ্য ভলিউম অফ a gas varies directly as its absolute temperature and inversely, এটা জয়েন্ট ভেরিয়েশন হবে, একটা ডিরেক্ট ভেরিয়েশন আছে, এটা ইনভার্স ভেরিয়েশন, and inversely as the pressure ফুল স্টপ। বলেছে যখন V ভলিউম ইজ ইকালস টু 400 ml, T ইজ ইকালস টু 150 কেলভিন, P বলেছে প্রেশার বলেছে 240 পাস্কাল, ফুল স্টপ। ফাইন্ড দ্য টেম্পারেচার বলেছে, বা অ্যাবসলিউট টেম্পারেচার, এক্ষেত্রে অ্যাবসলিউট টেম্পারেচার যখন V ইজ ইকালস টু 250 ml অ্যান্ড প্রেশার ইজ ইকালস টু হচ্ছে 320 পাস্কাল। এটা আমাদের অঙ্ক। তাহলে এবার অঙ্কটা কী বলেছে দেখো, এখানে দুটো ভেরিয়েশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন, একটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। কে আছে হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে ভলিউম, ধরলাম V, তাহলে V ভেরিজ অ্যাজ কী বলেছে, ডিরেক্টলি কার সাথে হচ্ছে, অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে ডিরেক্টলি, তাহলে V ভ্যারিজ অ্যাজ T, ক্যাপিটাল T, আর ইনভার্সলি কার সাথে, প্রেশারের সাথে ইনভার্সলি, তাহলে বাই P, প্রেশারটা ইনভার্সে আছে। দেখো এটা বলে দিচ্ছে V ভ্যারিজ অ্যাজ T/P, এটা আমাকে বলে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি অঙ্কটা কী বলেছে, যেটা বলেছে সেটা হচ্ছে এইরকম, যে ধরো আমার কাছে একটা পাত্র আছে, যে পাত্রের ওপর একটা পিস্টন লাগানো আছে, কি লাগানো আছে, একটা পিস্টন লাগানো আছে।
পিস্টন লাগানো আছে। যে পিস্টনটা কী করছে, যে পিস্টনটা এর ওপর ফোর্স বা প্রেশার দিচ্ছে, আর এর ভেতরে গ্যাস আছে, এর ভেতরে কী আছে, গ্যাস আছে। গ্যাসের একটা নিজের ভলিউম আছে, সেই ফর্মটা ধরলাম হচ্ছে ভি। আর কি হচ্ছে, আর যেটা হচ্ছে যে এই দুটোর সাথে একটা অ্যাবসোলুট টেম্পারেচার টি কাজ করেছে। ঠিক আছে, এবার বলেছে কি প্রথমবারে বলেছে যখন প্রেশার হচ্ছে 240 পাস্কাল, তখন এর ভলিউম, এর ভেতরে ভলিউম বলে দিয়েছিল, ভলিউম কত বলেছিল, ভলিউম বলে দিয়েছিল 400 ml, এটা আমাকে বলে দিয়েছিল। আর সেই মুহূর্তে এর অ্যাবসোলুট টেম্পারেচার টি কত ছিল, অ্যাবসোলুট টেম্পারেচার বলে দিয়েছে 150 কেলভিন ছিল। পরের বার কী করেছে, পরের বার করেছে এই প্রেশারটা বাড়িয়ে দিয়েছে, প্রেশারটা 240 ছিল, 240 জায়গায় করেছে 320। তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা যেটা হবে, কপি অ্যান্ড পেস্ট হেয়ার। ছবিটা এবার এখানে এরকম হলো, ছবিটাতে চেঞ্জ কী হবে, ছবিটাতে যে জিনিসটা চেঞ্জেস হবে সেইটা হচ্ছে এইটুকু পোর্শনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এবার প্রেশারটা অনেক বেড়ে গেছে, প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে এর ভলিউম কী হবে, ভলিউমও এর কমে যাবে। যদি প্রেশার যদি বেড়ে যায় তাহলে এর ভলিউম কী হবে, অবভিয়াসলি ভলিউম কমে যাবে। দেখো এবার প্রেশারটা বলে দিয়েছে, এই যে প্রেশার পি, এবার প্রেশারটা হয়ে গেছে কত, 320 পাস্কাল, এটা বলে দিয়েছে। এবং এর ভলিউমও কমে গেছে, তখন এর ভলিউম তখন হয়েছে 250 ml, এটা হয়েছে। প্রশ্নটা আমাকে জানতে চেয়েছে যদি এরকম কন্ডিশন হয় তাহলে এক্ষেত্রে টেম্পারেচারটা কত হবে, এটা আমাকে জানতে চেয়েছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তো আমি কি পেলাম, আমি যেটা পেলাম সেটা হচ্ছে, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ভি কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে বলে দিচ্ছে। ভি টি এর সাথে চেঞ্জ হচ্ছে ডিরেক্টলি, এবং ভি পি এর সাথে মানে প্রেশারের সাথে চেঞ্জ হচ্ছে ইনভার্সলি। যদি এটা হয় তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এইখান থেকে আমরা বলতে পারি না যে দেখো সবগুলো একসাথে নিয়ে আসছি, তাহলে ভি ইন্টু পি বাই টি, এরা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি এর, পি এর এবং টি এর যদি করেসপন্ড ভ্যালুগুলো V0, P0, T0 অ্যান্ড সেকেন্ড ভ্যালুগুলো যদি V1, P1 এবং T1 হয়, যদি হয় তার মানে কী হবে, এখান থেকে আমরা বলতে পারি তাহলে কী হবে, V0 বা এখানে 0 1 দিয়ে না করে 1 আর 2 দিয়ে করি, আরেকটা থেকে কী করেছিলাম, হ্যাঁ 1 আর 2 দিই, 1 and 2 দিয়ে আমরা করব। যদি ভি এর ভি পি আর টি এর যদি V1, P1, T1 হয় এবং V2, P2, T2 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, V1, P1 বাই T1 ইকুয়ালস টু V2, P2 বাই T2, হয় না? আমি প্রত্যেকটার ভ্যালু জানি এবং একটা ভ্যালু বের করতে হবে। কী বলেছিল, প্রথমে আমাদের বলেছিল যে যখন V1 400 ml তখন P1 প্রেশার ছিল 240 পাস্কাল, আর তখন টেম্পারেচার T1 ছিল 150 কেলভিন। পরের ক্ষেত্রে বলেছে V1 হচ্ছে 250 ml, P1 প্রেশার বলেছে 320 পাস্কাল। আমাদের বলতেছে বের করতে হবে, সরি টি, এগুলো সবগুলোই 2 হবে, এগুলো সবগুলোই 2 হবে, V2, P2, T2, T2টা কত সেটা আমাদের জানতে হবে।
তাহলে আমরা কি ডিরেক্ট এই ফর্মাতে পুট করব, পুট করে বলতে পারবো। তাহলে পুট করলে কত হচ্ছে, যদি আমরা পুট করি এই ফর্মাতে তাহলে কত হচ্ছে V1 ইন্টু P1 বাই T1, তার মানে V1 ইন্টু P1 বাই T1 মানে 150 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে V2 দ্যাট ইজ 250 ইন্টু P2 দ্যাট ইজ 320 বাই T2। T2 ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। এখান থেকে যদি আমরা T2 ভ্যালু বের করি তাহলে কত হবে, which implies T2 is equals to কত হবে 250 ইন্টু 320 ইন্টু 150 ডিভাইডেড বাই 400 ইন্টু 240। কে কে ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে এইখানে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো আর এই জিরো, এই কটা ক্যান্সেল আউট হচ্ছে। আর কি ক্যান্সেল আউট হচ্ছে, আর যেটা ক্যান্সেল আউট হচ্ছে সেইটা হচ্ছে 24 আর 32 8 দিয়ে 3 8s are 24 4 8s are 32 3 দিয়ে 15, এটা গ্রিন দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে সুবিধা হবে, তাহলে রেড আর ব্লু কনফ্লিক্ট করবে না। এটা 8 দিয়ে কাটছি 3 8s are 24 8 দিয়ে কাটছি 8 4s are 32, এই 4 আর এই 4 কেটে গেল, এই 3 দিয়ে 15কে কাটছি 5, তার মানে পাচ্ছি কত 25 ইন্টু 5, 25 ইন্টু 5 করলে কত হচ্ছে 125 এত কেলভিন। এটা হচ্ছে অ্যান্সার T2। সেটা হলো কত হবে 125 কেলভিন। এইটারও একটা অল্টারনেটিভ মেথড আছে কিন্তু, ওই যে V ভ্যারিজ এস T বাই P পেলাম সেখান থেকে VP বাই T এই দুটো থেকে করতে পারি। দেখো এর যদি অল্টারনেটিভ মেথড আমি নেক্সট পেজে করাই তাহলে কী হবে, অল্টারনেটিভ মেথড কী হবে এক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি, আমরা পেয়েছিলাম যে V ভ্যারিজ এস T বাই P পেয়েছিলাম, তো এখান থেকে আমরা বলতে পারি V ইকুয়ালস টু K ইন্টু T বাই P ইকুয়েশন 1, যেখানে Kটা কনস্ট্যান্ট, যেখানে Kটা কি, যেখানে Kটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার প্রথম যে কন্ডিশন দিয়েছিল সেই কন্ডিশন থেকে, প্রথম কন্ডিশন কী দিয়েছিল, প্রথম কন্ডিশনে বলেছিল যে V এর মান কত, প্রথম কন্ডিশনে বলেছিল যে V ইজ ইকালস টু 400 ml, T ইজ ইকালস টু 150 কেলভিন আর P ইজ ইকালস টু বলেছিল 240 পাস্কাল। এই তিনটা কন্ডিশন থেকে আমরা K এর ভ্যালু বের করব, তারপর K এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তারপর K এর ভ্যালুর জায়গায় K এর ভ্যালু পুট করে দেবো, পুট করে তখন আমি V এর ভ্যালু পুট করব 250 ml আর P এর ভ্যালু পুট করব 320 পাস্কাল অ্যান্ড K এর ভ্যালু পুট করবো যেটা বেরোবে, যেটা আমি পাবো এখানে, সেইখান থেকে আমাদের T এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এভাবে করতে পারি। দিস ইজ দ্য অল্টারনেটিভ মেথড। ঠিক আছে, তো এখন যে কটা অঙ্ক করলাম সেইখানে ভেরিয়েশনগুলো কেমন হবে সেটা আমাদের বলে দিয়েছে, যে এরকম ভেরিয়েশন হবে, যে ইনভার্স ভেরিয়েশন বা ডিরেক্ট ভেরিয়েশন। এরকম অঙ্ক থাকবে যেখানে ভেরিয়েশনটা বলে দেবে না, ভেরিয়েশনটা আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে যে ভেরিয়েশনটা কেমন, সেখানে সেরকম দুটো অঙ্ক করে। ওকে, নেক্সট অঙ্ক ধরো বলেছে এরকম যে ইফ 6 men can do a job in 8 days, full stop, find the number of days required if 8 men do the job. একদম সহজ জিনিস। দুটো কোয়ান্টিটি আমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে মেন, এটা একটা কোয়ান্টিটি, একটা হচ্ছে ডেস, এটা একটা কোয়ান্টিটি। কি বলেছে,
বলেছে 6 জন মেন, 6 জন মেন একটা কাজ শেষ করে কত দিনে? 8 ডেতে, 8 ডেসে শেষ করে। তারপর জানতে চেয়েছে যদি 8 জন মেন হয়, যদি নাম্বার অফ মেন 8 হয়, তাহলে তারা কত দিনে কাজটা শেষ করবে, এই দুটো জানতে চেয়েছে। আমি কী করব, যেটা আমাকে জানতে হবে সেইটাকে আমি ধরে নেব যে সেটা হচ্ছে এক্স। লেটস দিস ইজ সে এক্স, এটাকে আমি ধরে নেবো এক্স। তাহলে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে রেশিও অফ মেন, কী পাচ্ছি? রেশিও অফ মেন কী পাচ্ছি? মেনের রেশিও কত? 6:8, এটা পাচ্ছি, এই যে মেনের রেশিও এটা। অ্যান্ড রেশিও অফ ডেজ কী পাবো? 8:x। এবার আমাদের দেখতে হবে যে এই মেন আর ডেজ এদের ভেরিয়েশনটা কেমন, ডিরেক্ট ভেরিয়েশন নাকি ইনভার্স ভেরিয়েশন। দেখো নাম্বার অফ মেন যদি ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ ডেজ ডিক্রিজ হবে, কম দিন সময় লাগবে, তাহলে এটা ইনভার্স ভেরিয়েশন আছে। তাহলে লিখবো হেয়ার দ্য ভেরিয়েশন ইজ ইনভার্স। যদি ইনভার্স ভেরিয়েশনে থাকে তাহলে এই যে দুটো রেশিও পেয়েছি, এই রেশিওগুলো ইনভার্স রেশিও থাকবে। ইনভার্স রেশিও কী হবে? দেয়ারফর দ্য প্রপোর্শন বিকামস, এভাবে লিখব, দেয়ারফর দ্য প্রপোর্শন বিকামস কী হবে? 8:x, যেহেতু এক্স জানতে সেহেতু এক্সটা আমি লেফট হাতে লিখছি, ইকুয়ালস টু কত হবে? 6:8 কিন্তু হবে না, যেহেতু এটা ইনভার্স ভেরিয়েশন বলেছে সেহেতু আমি এই রেশিওটাকে ইনভার্স করে লিখবো। 6:8 না লিখে লিখবো কত? 8:6 এটা লিখব। যেহেতু এটা ইনভার্স ভেরিয়েশন সেই হেতু এইটাকে আমি উল্টো করে লিখলাম, এটাকে আমি উল্টো করে লিখলাম। দেখো এটা লিখেছি 8:x, এভাবে লিখেছি, কিন্তু অন্য ইকুয়েশন আমি লিখেছি কত? 8:6 এভাবে লিখেছি। দেখো এটা এইভাবে বসছে আর এটা এইভাবে বসছে। এখান থেকে এক্স আমরা সলভ করবো। কী পাবো? প্রোডাক্ট অফ দ্য মিনস 8x ইজ ইকালস টু প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিমস 8x। এখান থেকে সিম্পলি এক্স এর ভ্যালু কত পাবো? 6। তাহলে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। আনসার কত হবে? 6 days। days required, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, একটা করে তাহলে হয়ে যাবে সব জিনিস। শুধু আমাদেরকে চেক করতে হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশনটা বলা নাই যে এটা ডিরেক্ট ভেরিয়েশন নাকি ইনভার্স ভেরিয়েশন। আমাদের নিজেদেরকে চেক করতে হবে যে এই ভেরিয়েশনটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। যেহেতু এখানে ভেরিয়েশনটা বলা নাই সেহেতু এখানে আমরা কোনো কনস্ট্যান্ট আনবো না, কনস্ট্যান্ট আনার দরকারই নেই। কনস্ট্যান্ট না এনে এরকমভাবে অঙ্ক করবো। আরেকটা অঙ্ক করে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যাই নেক্সট পেজে। ধরো এইরকম একটা অঙ্ক বলেছে যে এরকম বলেছে 10 men 10 জন মানুষ ওয়ার্কিং 8 hour a day, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, 8 hour a day, মেক তৈরি করে 160 টয়েস, 160টা টয়েস বানায়। তাহলে 10 জন মানুষ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 160টা টয় বানাতে পারে। ফাইন্ড দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড, ফাইন্ড দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড টু মেক 480 toys working 4 hour a day। যদি প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করা হয় তাহলে 480টা টয় তৈরি করতে কতজন মেন লাগবে? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে কোয়ান্টিটি কী আছে? কোয়ান্টিটি আছে 3টা, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে নাম্বার অফ টয়েস, একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। তাহলে একটা কোয়ান্টিটি হচ্ছে
মেন, একটা কোয়ান্টিটি হচ্ছে ওয়ার্কিং আওয়ার, আর একটা হচ্ছে টাইম একটা হচ্ছে টয়েস। কি দিয়েছে? প্রথমে বলেছে যে 10 জন মেন যদি ডেইলি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 160 টয়েস তারা বানাতে পারে। পরের বার জানতে চেয়েছে যে আমাদেরকে 480 টয়েস প্রডিউস করতে হবে, প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করতে হলে কতজন মেন লাগবে। তো যেটা আননোন সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ধরে নিই এক্স, সেটাকে আমরা ধরে নিই কি ধরি, এটাই হচ্ছে এক্স। এটাকে সে বা লেট, যেটা করতে পারো লেট বা এক্স, যা খুশি। তাহলে আমাদের এক্ষেত্রে 3টা রেশিও পাবো। কী কী রেশিও পাবো? 1 নম্বর রেশিও অফ মেনের রেশিও কত হচ্ছে 10:x। নাম্বার 2 রেশিও অফ ওয়ার্কিং আওয়ার কত হচ্ছে 8:4। এটাকে একবারে ছোটো করে লিখতে পারো কত 2:1। আর কে পাচ্ছি রেশিও অফ টয়েস কত হচ্ছে 160:480। এটাকেও শর্ট ফর্মে লিখতে পারো, প্রথমে 0 0 কাটছে, তারপর 16 আর 48 4 টাইমস হচ্ছে, তাহলে 1:4 এভাবে করতে পারো, নাও করতে পারো কোনো ব্যাপার না। নেক্সট পরের কাজ কি? পরের কাজ আমি চেক করে দেখো এখানে আননোনকে, আননোন হচ্ছে মেনটা আমাকে বের করতে হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে আমি চেক করব মেনের সাথে ওয়ার্কিং আওয়ারের ভেরিয়েশনটা কেমন এবং মেনের সাথে টয়ের ভেরিয়েশনটা কেমন, এই দুটো ভেরিয়েশন আমরা চেক করব। ওকে, যেহেতু মেনটাই হচ্ছে আননোন, নাম্বার অফ মেন আমাকে বের করতে হবে। তাহলে কি লিখবো? দ্য ভেরিয়েশন বিটুইন মেন অ্যান্ড ওয়ার্কিং আওয়ার, মেন এবং ওয়ার্কিং আওয়ার। দেখো যদি নাম্বার অফ মেন ইনক্রিজ করে তাহলে প্রত্যেকদিন কাজ কম করে করতে হবে, তাহলে এটা কী হবে? ইনভার্স ভেরিয়েশন। The variation between main and working hour is inverse variation. And red দিয়ে করাচ্ছি, and the variation between men and toys is, দেখো নাম্বার অফ মেন যদি ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ টয়েস ইনক্রিজ হবে, কম মানুষ থাকলে কম টয় তৈরি হবে, বেশি মানুষ থাকলে বেশি টয়েস তৈরি হবে। সো এটা হচ্ছে কি ডিরেক্ট ভেরিয়েশন, ডিরেক্ট ভেরিয়েশন। তাহলে আমরা কি হবে? therefore the proportion becomes কী হবে প্রপোর্শনটা, যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা আগে লিখবো। তাহলে 10:x এটা আগে লিখবো, লেফট থেকে রাইটে লিখছি। তাহলে 10:x ইকুয়ালস টু কত হবে? দেখো প্রথমটা মেন অ্যান্ড ওয়ার্কিং আওয়ার, এইটা আছে ইনভার্সে উল্টো করে, তাহলে এটা লিখবো কিন্তু এইভাবে ইনভার্সে লিখবো, 1:2 লিখবো। কত? 1:2, এটা একটা হলো। আর পরেরটা আছে কি ডিরেক্টে, তাহলে এটা কিন্তু এইভাবেই লিখবো। দেখো এটা যেহেতু এইভাবে লিখেছিলাম সেহেতু এটাও আমি এইভাবে লিখবো। তাহলে এটা কত হবে? 1:4। এই যে দুটো ভেরিয়েশন পেলাম, সেই দুটো ভেরিয়েশনের মধ্যে কী হবে? মাল্টিপ্লিকেশন, সিম্পলি মাল্টিপ্লিকেশন। তাহলে এখান থেকে কি পাই? এখান থেকে পাই অর 10/x ইকুয়ালস টু, এটা হচ্ছে 1/2 ইন্টু 1/4। এখান থেকে যদি আমি এক্সে ভ্যালু করতে চাই তাহলে কত হবে? অর x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু 2 ইন্টু 4, মানে কত হবে? 80। তাহলে নাম্বার অফ মেন রিকোয়ার্ড ইজ একটু ভুল করেছি এখানে এটা 3 হবে। 16 and 48 এটা 1:3 হবে। এটা যদি 1:3 হয়, সো দিস উইল বিকাম 1:3, this will become 1:3, this will become
3, so this becomes 60 answer. এটা হবে তাহলে নাম্বার অফ মেন রিকোয়ার্ড ইজ 60, দেয়ারফর এখানে তো এটা অ্যান্সার যে নাম্বার অফ মেন রিকোয়ার্ড ইজ 60 লিখে নেবে তোমার অ্যান্সার। ওকে, এরকমভাবে করবো। তাহলে আজকে দূরই করলাম। আমি আরও তোমাদের ভেরিয়েশনের অঙ্ক দিয়ে দেবো, 2 রকম অঙ্ক, যেখানে ভেরিয়েশনটা বড় থাকবে সেরকম অঙ্ক দিয়ে দেবো, যেখানে ভেরিয়েশন বড় থাকবে না সেটাও দিয়ে দেবো। আর আরও কিছু অঙ্ক পিডিএফ তোমাদের দিয়ে দেবো, শোনা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আজকে দূরই করলাম। বাই।